আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো বৃত্তের গোলাকার পথে কিছু খুঁজি, অর্থাৎ বৃত্তের যে চ্যাপ্টারটা ছিল সেখানে পড়াবো। তো এটা রিভাইজ আগে আরও পড়িয়েছি। তা আগের থেকেও যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে, আগের যে ভিডিও ছিল সেখানটা দেখতে পারো, সেই ভিডিও লিঙ্কটা থেকে ভিডিওটা দেখতে পারো, অথবা আমার কাছে একবার জিজ্ঞাসা করে নেবে, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো বা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তাহলে তোমাদের এখানে আমি আগে ডেসক্রিপশন দিয়েছিলাম, বর্ণনা দিয়েছিলাম। তো অত বর্ণনা এগুলো যেমন একটা খুঁটি থেকে দড়ি দিয়ে, এটা খুঁটি থেকে দড়ি, খুঁটিতে দড়িটা বেঁধে আর অপর মাথায় যদি আর একটা পেরেক পুঁতে দিয়ে যদি লাইনটা টানা হয়, তাহলে একটা গোলাকার পথ তৈরি হবে। এইগুলো তোমাদের আর এখন পড়ার দরকার নেই, এখন যেহেতু রিভাইজ চলছে। তাই এবার পড়বে যে একটা বৃত্ত কি করে অঙ্কন করতে হয়, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো জানার দরকার, এগুলো পড়তে হবে। তাহলে তোমাদের একদমই 226 থেকে 228 ওই দৌড়াতে হয় পর্যন্ত ওইগুলো একদমই পড়তে হবে না। যে বৃত্তাকার মাঠে যখন দৌড়ানোর যখন লাইন করা হয়, তখন কোনো প্রতিযোগী আগে দাঁড়ায় বা পরে দাঁড়ায় কেন, সেইগুলো আর পড়তে হবে না। ওর পর থেকে পড়বে। ওর পর থেকে কি আছে, যদি তোমাদের একটা কোশ্চেন আরাইজ হয় যে একটা বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তোমাদের যেটা জ্যামিতিতে ছিল, তো আমি জ্যামিতি বইয়ের কোনো কিছু দিইনি, কিন্তু এইখান থেকেই তো হয়ে যাচ্ছে। একটা বৃত্ত অঙ্কন করবে, যে কোনো বৃত্ত, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতে হবে, এবং কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি, এগুলোকে তোমাকে লিখতে হবে, এবং সংজ্ঞা থাকতে পারে। কোনো বৃত্তের কেন্দ্র কাকে বলে, যে বিন্দুটাকে অক্ষ করে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারছি, বা বৃত্তের পরিধির সমস্ত বিন্দু থেকে, বৃত্তের পরিধির সমস্ত বিন্দু বা যে কোনো বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুটার দূরত্ব 1 হবে, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো আমরা কেন্দ্র। তাহলে বৃত্তের পরিধির উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব সর্বদা সমান হবে। এই বিন্দু থেকেও এর দূরত্ব সমান, এই বিন্দু থেকেও এর দূরত্ব সমান, এই বিন্দু থেকেও এর দূরত্ব সমান। তাহলে পরিধির উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত, ওই বিন্দুটা নির্দিষ্ট, ওইটা ছাড়া আর অন্য কোনো এরকম বিন্দু নেই, তাহলে ওই বিন্দুটিকে বলা হয় কেন্দ্র। এবার পরিধি কাকে বলে, ওই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারপাশে যে একটা রেখা করা হয়েছে, বৃত্তাকার রেখা, সেটাই বৃত্তাকার রেখাটাই হলো পরিধি, মানে মোট মাপটা হলো পরিধি। বৃত্তাকার এই যে রেখাটার গোটাটাকে বলা হয় পরিধি। তাহলে এখানে সংজ্ঞাটা যেরকম দেওয়া আছে, এখানে একদম ঠিকঠাক সংজ্ঞাটা নেই যে 229 পাতায়, তো তোমরা জ্যামিতি বইয়ের ওখান থেকে দেখে নিতে পারো যে পরিধি কাকে বলে, কেন্দ্র কাকে বলে, আর ব্যাসার্ধ কাকে বলে। ব্যাসার্ধ এবার দেখো, ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু এবং বৃত্তের কেন্দ্র, এই দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তটার ব্যাস কাকে বলে, বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু, তাদের সংযোজক রেখা, মানে যে সংযোজন করছে, সেই সংযোজক রেখা যদি কেন্দ্রের উপর দিয়ে যায়, তখন তাকে বলা হয় বৃত্তের ব্যাস। এবার দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ তো অর্ধেক,
তার দ্বিগুণ হবে ব্যাস। তাহলে এই ছবির চিত্র অনুযায়ী যদি জানতে পারো বা যদি সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখতে পারো, চিত্র সহকারী সংজ্ঞা মনে রাখতে হবে, তাহলে তোমাদের যে সম্পর্কটা পাওয়া যাচ্ছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ বা ব্যাস ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন কি হবে, প্রথম কোয়েশ্চেনটা কি বলা আছে, ব্যাস ব্যাসার্ধের কত গুণ, এই যে ব্যাসার্ধের তার চেয়ে কতটা গুণ হচ্ছে, তার নিশ্চয়ই দ্বিগুণ হচ্ছে। নিশ্চয়ই এই যে ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে হবে দুগুণ। আবার যখন উল্টে অন্যভাবে বলা হচ্ছে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা ব্যাসের কতটা, ব্যাসের অর্ধেক, তাহলে অর্ধেক গুণ বা অর্ধেক বললেই হবে, অর্ধেক গুণ বললেও চলে, অর্ধেক বললেও চলে, কোনো অসুবিধা নেই। এবার ব্যাস কাকে বলে, যেটা বললাম যে বৃত্তের পরিধির উপর দুটো বিন্দুর সংযোজক রেখা যদি কেন্দ্র বরাবর যায়, এই যে বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু নিয়েছি, এখানে এই দুটো বিন্দু, একটা সংযোজক রেখা, একটাই তো হবে সংযোজক রেখা, তো এটা কেন্দ্র দিয়ে গেল না, তখন তাকে বলবো জ্যা। তাহলে বৃত্তের পরিধির উপরিস্থিত দুটো বিন্দুর সংযোজক রেখাকেই বলবো জ্যা। আবার এই একটা সংযোজক রেখা, এটাও একটা জ্যা। তাহলে এরকম অনেক যে জ্যা রয়েছে, সেই জ্যাগুলোর মধ্যে সব থেকে বড় জ্যা হচ্ছে ব্যাস, ব্যাসটাই সব থেকে বড় হবে। ব্যাস মানে এই কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে, যেই জ্যাটা যাচ্ছে, এটাও হতে পারে, এই বরাবরও হতে পারে, এই বরাবরও হতে পারে, মানে কেন্দ্র বরাবর যাচ্ছে বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু দিয়ে। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, এই যে কেন্দ্র দেখতে পাচ্ছ, সমকেন্দ্রিক মানে সবার কেন্দ্র কিন্তু একটাই, সমকেন্দ্রিক মানে সবার কেন্দ্র একটাই। যদি এরকম হয়, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র এইটা, আবার এই কেন্দ্র বরাবর এই যে ব্যাসার্ধটার মাপটাকে বাড়িয়েছি, বাড়িয়ে এবার যদি এই বরাবর একটা বৃত্ত অঙ্কন করা হয়, মানে এরকম ভাবে ধরো পেন্সিল কম্পাসের সাহায্যে করছি, ধরো হাতে আঁকলে একদম চলবে না, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলাম, এটারও কেন্দ্র একটা, এইটাই। আবার ওখানে বসি, আবার যদি একটা বৃত্ত অঙ্কন করা যায় এরকম ভাবে, স্কেল পেন্সিল কম্পাস ও পেন্সিলের সাহায্যে আর একটা বৃত্ত অঙ্কন করছি, যার কেন্দ্র ওইটাই, তাহলে সবার কেন্দ্র কিন্তু একটাই পাওয়া যাচ্ছে, তখন এই বৃত্তগুলিকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, যখন কোনো একাধিক, অবশ্যই একাধিক হবে, একাধিক বৃত্তের কেন্দ্র একটি হবে, তখন সেই বৃত্তগুলিকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে যেগুলো বলছি সেগুলো কিন্তু একটু ডিনোট করে নেবে, লিখে নেবে, সবসময় তো নাও থাকতে পারে। সমকেন্দ্রিক বৃত্ত হয়তো জ্যামিতি বইয়ে লেখা নেই কাকে বলে, আর এখানেও ঠিকভাবে লেখা নেই যে বৃত্তগুলোর কেন্দ্র এক তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত, এইভাবে বলা যায় না। আমি যেরকমভাবে বললাম যে একাধিক বৃত্তের কেন্দ্র যদি একটি হয়, তখন সেই বৃত্তগুলিকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। সরি, এখানে দেওয়া আছে, সমকেন্দ্রিক বৃত্তটা দেওয়া নেই, কিন্তু এখানে পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ কাকে বলে সেগুলোকে দেওয়া আছে 231 পাতায়। আচ্ছা, আমি আগে পড়িয়েছিলাম বৃত্তচাপ থেকে ছোট বৃত্তচাপ আর বড় বৃত্তচাপকে কি বলা হয়, ছোট চাপ আর বড় চাপকে কি বলা হয়,
তো সেগুলো এখানে সিলেবাসে নেই, তো সেগুলো পড়ার দরকার নেই। যেগুলো বইয়ের বাইরে সেগুলো পড়ার একদম দরকার নেই। যেগুলো বইয়ের মধ্যেই আছে কিন্তু খুঁটিয়ে অবশ্যই পড়তে হবে। তো বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের যে কোনো একটি অংশকেই বলা হয় বৃত্তচাপ। এই যে বৃত্তের পরিধির এইখান থেকে এইটুকু অংশ আমি যদি নিই আর বাকিটা মুছে দিলাম, তাহলে এইটা হলো একটা বৃত্তচাপ। অথবা যদি এই এতটুকু নিতাম, তাহলে এটাও হতে পারতো বৃত্তচাপ। এখান থেকে এত দূর নিতাম, এটা একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তের পরিধির অংশ, যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ। আর বৃত্তচাপ দুটো ভাগে বলেছিলাম, ভাগ করা গেছিল, একটা হচ্ছে অধিচাপ আর একটা উপচাপ। ওগুলো পড়ার দরকার নেই। অর্ধবৃত্ত কাকে বলে? বৃত্তের অর্ধাংশকে বলা হয় অর্ধবৃত্ত। দেখো 230 পেজে, আচ্ছা যেই পর্যন্ত পড়তে হবে না বলেছিলাম তারপর থেকে প্রত্যেকটা জিনিস পড়বে, অবশ্যই পড়বে। 230 আর 31 পেজটা একদম বাদ দেবে না, এই দুটো অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখানে অনেক কোয়েশ্চেন আছে। দেখো, বৃত্ত আঁকার চেষ্টা করি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5, 2.8 সেন্টিমিটার, এরকম ধরনের ব্যাসার্ধগুলোর দৈর্ঘ্য দিয়েছে। পেজ নম্বর 230-এ ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে। তো সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে আঁকবে সেটা আমি প্রসেসটা একবার বলে দিই। আমি খাতায় আর দেখাচ্ছি না, খাতায় দেখিয়েছি কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয়। তো আমি মনে করো চারেরটাই করাচ্ছি। 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের ব্যাসার্ধ আগে অঙ্কন করব। তাহলে 2.8 সেন্টিমিটার পেন্সিল আর স্কেলের সাহায্যে তোমরা অঙ্কন করতে জানো। একটা স্কেল যদি এভাবে বসানো হয়, তার 2.8 এখানে শূন্য ঘর রয়েছে। স্কেলের প্রথমে শূন্য রয়েছে, তারপর 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। 1, 2, 3, 4, 5 এভাবে ডিনোট করা আছে। আবার এর মধ্যে আবার ছোট ছোট ঘরগুলো রয়েছে। আমার বলা হয়েছে 2.8 সেন্টিমিটার। তাহলে এই যে স্কেলটা বসালাম, মনে করো এটা স্কেলটা বসিয়ে এইখানে একটা বিন্দু নেব, এই শূন্যর মাথায় একটা বিন্দু নেব, আর 2.8 মানে 2 ঘর, আর এবার ছোট ছোট 8 ঘর। 0.8 মানে এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইখানে 8 ঘর হয়েছে, এখানে 0.8 নিলাম, দিয়ে এই বরাবর স্কেলের পাশ দিয়ে টেনে নিলাম। তাহলে স্কেলটা উঠিয়ে নিলে কি হচ্ছে, এরকম একটা রেখা পাওয়া গেছে। ওটা দেখানো ভুল হলো, মাঝ বরাবর আঁকলে ভালো হতো, দিয়ে তার উপর আমি বৃত্তটা অঙ্কন করতে পারতাম। মাঝখানে মনে করো স্কেলটা বসিয়ে এরকম পেয়েছি। এবার ব্যাসার্ধ যেহেতু বলা হয়েছে, ব্যাসার্ধ মানে কি, এই বৃত্তটাকে এরকম ভাবে অঙ্কন করলেই এটা ব্যাসার্ধ পাওয়া যাবে। কিন্তু যদি ব্যাসের মান দেয়া থাকতো তাহলে ব্যাসকে অর্ধেক করতে হতো। যাই হোক, এটা ব্যাস দেয়া থাকবে না মনে হয়, কারণ ওখানে আবার জ্যামিতির সম্পাদ্যের মধ্যে চলে যাচ্ছে, তো ব্যাসার্ধই থাকবে। ব্যাসার্ধ যখন থাকবে তখন এটাকে আর অর্ধেক করার দরকার নেই, ব্যাসার্ধই তো আছে। তো একদিকে পেন্সিলের কাঁটাটা বসালে, সরি কম্পাসের কাঁটাটা বসালে, আর একদিকে পেন্সিল বসালে, দিয়ে এইভাবে এমনভাবে বৃত্তটা অঙ্কন করো। বৃত্ত অঙ্কন করলে এবং প্রতিটার নাম দিতে হবে। ও এটা এ দিলে, এবং হয়তো বলা থাকতে পারে যে 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। তাহলে বিভিন্ন অংশ তোমাকে কি কি চিহ্নিত করতে হবে, তোমার ওখানে বইতে পেজ নাম্বার 231-এ দেওয়া আছে। পরিধি, কেন্দ্র, পরিধিটা দেখাতে হবে না, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, এগুলো দেখালেই হবে, পরিধিটা দেখানোর দরকার নেই।
পরিধিটা বললেও কোনো ক্ষতি নেই। এটা এ দিয়েছি আর ও দিয়েছি, এখানে বি, সি, ডি, ই এরকম নাম দিয়ে দিলাম। পরিধি কোনটা হবে, এইখান থেকে শুরু করে নিয়ে আবার এইখানে, তাহলে কি পরিধির নাম হবে এ বি সি ডি ই এ, এই বরাবর নিয়ে আবার এ পর্যন্ত, তাহলে এ থেকে শুরু হয়ে আবার এ পর্যন্ত, এটা হলো পরিধি। তারপর কি বৃত্তচাপ, যে কোনো একটা চাপ দেখাতে পারি, এই যে বৃত্তের পরিধির একটু অংশ এইটুকু দেখাতে পারি, এইটুকুটা বা এটা, তাহলে ডিই এটা দেখাতে পারি, ডিই লিখে দিলাম। ওটা কিন্তু বক্ররেখাতে কি চিহ্ন দিতে বলেছি, এরকম বক্ররেখা, তাহলে ডিই হলো বৃত্তচাপ। চিহ্নিত করা মানে পাশে লিখবে অথবা নিচে লিখবে, আর এই এর নিচে তুমি কি এঁকেছো, এটা কি জিনিসটা এঁকেছো সেটা লিখবে। 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। দুই দশমিক আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা অঙ্কনটা যেটা করেছি তার নিচে ঠিক এটা লিখে দেবো। আর পাশে অথবা আরো নিচে এই চিহ্নিতকরণগুলো লিখছো। বৃত্তচাপ লিখলে, পরিধি লিখলে, কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র, এই যেটা কেন্দ্র এখানে থাকলো সেটা হলো, এইগুলোকে এইদিকে লিখছো বলে এইদিকে লিখছো, ও হলো কেন্দ্র। ও এ এটা হলো ব্যাসার্ধ। ব্যাস কি, এই যে এটা ব্যাস, বিই, বিই ব্যাস। আর সরল রেখা অঙ্কনের জন্য কি, সরল রেখাংশের জন্য কি দিতে হয়, এরকম চিহ্ন দিতে হয়। আগের দিন যে বিন্দু রেখা রেখাংশ চ্যাপ্টার পড়েছিলে তাদের দেখেছিলে যে একটা রেখাংশ অঙ্কন করতে গেলে তার মাথায়, সরি তাকে চিহ্নিত বা প্রকাশ করতে গেলে নামটা দেওয়ার পর মাথায় এরকম সরল রেখার মতো দিয়ে দিতে হয়। তাহলে বিই লিখে দিলে, বিই মাথায় এরকম দাগ, ওটা হলো ব্যাস। আর কি রয়েছে, জ্যা, জ্যা যে কোনো জ্যা দেখালি হবে, ইবিটাও জ্যা, ইবি বা বিই যাই হোক লিখতে পারো, যেটা হলো জ্যা। অথবা একটা এরকম জ্যা টেনে দিলে, যেটা কেন্দ্র দিয়ে যাবে না, এ বি সি ডি ই নাম দেওয়া আছে, তাহলে অন্য এবার নাম দিলে পি আর ডি, পিডি, পিডি এটা হলো জ্যা। পিডি সরল রেখাংশটা হলো জ্যা। তাহলে এইভাবে অঙ্কন করবে। এরপর আমি চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি 229 পাতায়। দেখো 229 পাতায় দুটো বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, একটা 15 মিটার আর একটা 10 মিটার। তাহলে যার ব্যাসের দৈর্ঘ্য বেশি, ব্যাসের দৈর্ঘ্য বেশি তার পরিধিও বেশি, যার ব্যাসের দৈর্ঘ্য কম তার পরিধিও কম। কারণ মনে করো তোমাকে যদি একটা, এই এটা 2.8 দিয়েছিল বলে এরকম আঁকলে, তোমাকে যদি 10 দিত, তাহলে 10 মনে করো 10 সেন্টিমিটার একটা ব্যাসার্ধের মাপ দিয়েছে, তাহলে তুমি 10 সেন্টিমিটার এরকম ব্যাসার্ধটা পেলে, তার বৃত্তটা অঙ্কন করতে গেলে নিশ্চয়ই অনেক বড় হবে, তার পরিধি বড় হবে। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধও বেশি তার পরিধিও বেশি, যে বৃত্তের ব্যাস বেশি তার পরিধিও বেশি, যে বৃত্তের, আবার উল্টো দিক থেকেও বলা যায়, যে বৃত্তের পরিধি বেশি তার ব্যাসও বেশি, ব্যাসার্ধও বেশি। তাহলে এখানে কি বলা হয়েছে, যে দুটি বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 15 ও 20 মিটার। মাঠ দুটো মাঠের ধার বরাবর যদি বেড়া দেওয়া হয়, ধার বরাবর বেড়া দেওয়া মানে এখানে পরিসীমা, পরিসীমা মানে কি, এখানে পরিসীমাতে কি আছে, পরিধিটাই পরিসীমা। এখানে ত্রিভুজের মতো, ত্রিভুজের যেরকম পরিসীমা এখানে তেমন পরিসীমাটা হচ্ছে পরিধি। তাহলে ধার বরাবর যদি বেড়া দিতে হয় কোনটার দৈর্ঘ্য বেশি হবে, নিশ্চয়ই যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বেশি। তাহলে লিখবে 15, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 মিটার তার বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। তাহলে এভাবে লিখে দিতে পারলে।
তার যদি কোনো কারণ চাই বা নাম্বার বেশি থাকে, তার জন্য তোমাকে ওর কারণটা লিখতে হবে। কারণ যে বৃত্তের ব্যাসার্ধ বেশি হবে সেই বৃত্তের পরিধিও বেশি। তারপর 2 এর দাগেরটাও একই আছে, তামার তার দিয়ে দুটো বৃত্তাকার রিং তৈরি করবে। একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি আর একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। তাহলে কোনটার জন্য তার বেশি লাগবে? তাহলে যার 2 সেমি ব্যাসার্ধ তার তারের দৈর্ঘ্যটাও কম হবে, রিং যেটা তৈরি হয় রিংটা কম হবে, পরিধিটা। আর যার ব্যাসার্ধটা 4 সেমি তার তামার তার বেশি লাগবে। আসসালামু আলাইকুম। আর যাদের কোনো অসুবিধা হবে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে নয়, যে চ্যাপ্টারগুলো পড়বে বলেছি পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলো থেকে যার যা অসুবিধা হবে এই 1, 2, 3, 4 তারিখের মধ্যে জানিও। 5, 6 1, 2, 3 এই 3টে যে তারিখ দিলাম এর মধ্যেই জানিও, বেশি দেরি করো না। আমার আবার অন্যদিকে 4, 5, 6 আবার একটু কাজ আছে, তো সেই সময় কেউ ডিস্টার্ব করো না প্লিজ।